কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের আরেকটি নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি শেখ জাকির আহমদ। আজকে আপনাদের দেখাবো স্মার্ট আর্ট, হেডার অ্যান্ড ফুডার এবং পেজ নাম্বার। তো প্রথমে হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট হচ্ছে শ্রেণীবিন্যাসের কাজ। যেমন আমরা টেন্স সবাই পড়েছি, এই টেন্সের কাজটা যদি আমরা করতে চাই, শ্রেণীবিন্যাস করতে চাই, তাহলে কিভাবে করব। তো প্রথমে আমরা কার্সরটা রাখবো পেজের মধ্যে, রেখে আমরা চলে যাব হচ্ছে স্মার্ট আর্টে। তারপর স্মার্ট আর্টে গেলে এখানে যে অল দেওয়া আছে, অল সিলেক্ট করা আছে, লিস্টের মধ্যে আমরা দেখব যে টোটাল গ্রাফ চার্ট যেগুলো আছে টোটালটা এখানে চলে আসছে। তো এখানে আমরা বিভিন্ন সময় এক একটা কাজ করতে গেলে এক এক ধরনের গ্রাফ চার্ট প্রয়োজন হবে। তো এই মুহূর্তে আমাদের এখান থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা সেটা সিলেক্ট করব। এখান থেকে আমরা এখান থেকে এই টাইপের একটা গ্রাফ চার্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে। তো ডিফল্ট অবস্থা এটা চলে আসছে। ডিফল্ট অবস্থা এমন চলে আসবে। তো আমাদের যেমন দরকার আমাদের সেটা করে নিতে হবে। কিভাবে? যেমন আমরা যদি টেন্স লিখি, প্রথমে টেন্স লিখলাম, টেন্সকে আমরা হচ্ছে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। তো এই শেপটা আমাদের প্রয়োজন নাই, ডিলিট। তাহলে সিলেক্ট করে আমরা ক্লিক করে সিলেক্ট করব, তারপর ডিলিট প্রেস করব, আবার ডিলিট দিব, আবার ডিলিট দিব, আবার ডিলিট দিব, শেষ হয়ে গেল। তো এবার আচ্ছা, এবার হচ্ছে আমরা এই টেন্সকে একটা ভাগে ভাগ হয়েছে, অর্থাৎ একটা শেপ আছে, নিচে আরো 2টা শেপ লাগবে। এক্ষেত্রে আমরা শেপটা কিভাবে বাড়াবো? এটা হচ্ছে অ্যাড শেপ। তো অ্যাড শেপ হচ্ছে আমরা এই যে যখন আমরা এটাকে ক্লিক দিব তখন এখানে ডিজাইন আসবে। এই যে ডিজাইন চলে আসছে, ডিজাইনে গেলে বাম দিকে একেবারে বামে হচ্ছে আমরা চলে যাব, ক্লিক দিব বামে, অ্যাড শেপের মধ্যে ডাউন অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে 4টা অপশন আছে, দেখেন, অ্যাড শেপ আফটার, অ্যাড শেপ বিফোর, অ্যাড শেপ অ্যাবোভ, অ্যাবোভ হচ্ছে উপরে, অ্যাড শেপ বিলো, বিলো হচ্ছে নিচে। তো আমাদের নিচে দরকার, তাহলে আমরা ক্লিক দিব, এই যে নিচে একটা শেপ বেড়ে গেছে। আবার সেম ভাবে কার্সরটাকে আবার টিতে কার্সরটা রেখে অর্থাৎ সিলেক্ট করে আবার অ্যাড শেপ বিলো, এই যে 3টা কিন্তু হয়ে গেল। তাহলে প্রথমটা হচ্ছে প্রেজেন্ট, তারপর হচ্ছে আচ্ছা, এখন যদি কার্সর ভিতরে না আসে তাহলে কি করব? এটাতে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কার্সর কিন্তু চলে আসছে একা একাই, কিন্তু এখানে ক্লিক দিলে কার্সরটা কিন্তু এখানে আসছে না। যখন কার্সরটা এই শেপের ভিতরে আসবে না তখন কি করতে হবে? তখন যেটা করতে হবে সেটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করে এডিট টেক্সট ক্লিক দিলে কার্সর এখন ভিতরে চলে আসবে। তাহলে প্রেজেন্টের পরে হচ্ছে পাস্ট দেই, পাস্টের পরে আমরা এটাতেও সেম ভাবে এডিট টেক্সট ফিউচার দেই, ওকে। এবার আমরা প্রেজেন্টটাকে আবার 4টা ভাগে ভাগ করব। তাহলে কি করব? আবার প্রেজেন্টটাকে সিলেক্ট করব, অ্যাড শেপে যাব, অ্যাড শেপ বিলোতে চলে যাব, একটা বাড়লো, আবার আমরা শেপে গিয়ে বিলো, এভাবে করে আমরা যতগুলো লাগবে আমরা এখান থেকে দিয়ে দিব। আবার এটা সিলেক্ট করব, এটাকেও 4 ভাগে ভাগ করে দিব। এই হচ্ছে মূলত স্মার্ট আর্টের কাজ। আমার যতগুলো দরকার, আমি যেটা দরকার সেটা সিলেক্ট করব, সিলেক্ট করে বিলো দিলে এটা নিচে চলে আসবে। আবার এটাকে আরেক ভাগে ভাগ করা দরকার, সিলেক্ট করে বিলো দিব, এটা বেড়ে যাবে। এটাকে আরেক ভাগে ভাগ করা দরকার, যেটা আমার দরকার দিলেই চলে আসবে। এখন দরকার হচ্ছে উপরে, অর্থাৎ এই যে প্রেজেন্ট টেন্সের উপর আরেকটা যদি দরকার হয়, কথার কথা উপরে আরেকটা দরকার, এক্ষেত্রে আমরা কোনটা দিব? অ্যাবোভ, উপরে চলে আসবে। এই যে টেন্সের উপরে কিন্তু আরেকটা শেপ চলে আসছে, তার মানে উপরে, নিচে, বামে, ডানে আমরা যে কোনো জায়গায় দরকার আমরা কিন্তু নিয়ে আসতে পারবো। তো এইভাবে মূলত এই যে স্মার্ট আর্টের যে কাজগুলো এগুলো করতে হয়। দরকার না হলে ডিলিট দিয়ে দেবো সিলেক্ট করে, আর দরকার হলে আমরা অ্যাড শেপ করে এটাকে বাড়িয়ে নিতে পারবো। এরপরে আরও কিছু কাজ আছে, যেমন চেঞ্জ কালার। আপনি যদি একটা কাজ করেন, কাজের সাথে যদি কালারের কম্বিনেশন করতে চান, আপনারা চেঞ্জ কালারে গিয়ে আপনারা এটার সাথে অন্য কোনো কালার চাইলে দিতে পারেন। এটা হচ্ছে চেঞ্জ কালার। এরপরে হচ্ছে শেপের যে ধরনগুলো আছে, অর্থাৎ স্মার্ট আর যে স্টাইল আছে, স্টাইলগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে 3D স্টাইল আছে, এই যেরকম, এটা চাইলে দিতে পারেন। ধরুন আমরা এটাই দিলাম, কথার কথা।
তাহলে আমরা চাইলে কিন্তু স্মার্ট আর্টের স্টাইল পরিবর্তন করতে পারছি, তারপরে কালার পরিবর্তন করতে পারছি, তারপর হচ্ছে এখান থেকে গিয়ে আমি এটার ধরনও পরিবর্তন করতে পারতেছি। ধরন পরিবর্তন করলে আবার এলোমেলো হয়ে যাবে, এর মতো স্টাইলটা চেঞ্জ করে দিলাম। এটা ছিল এখন, তো আমি চেঞ্জ করে এটাও দিতে পারবো, এরকমও দিতে পারবো, যেরকম যেটার সাথে যেটার ম্যাচিং হয় মানাবে সেটা আমরা এখান থেকে ইউজ করতে পারবো, লেআউটটা পরিবর্তন করতে পারবো। তো এই ছিল হচ্ছে মূলত স্মার্ট আর্টের কাজ। আর যদি পুরো প্রজেক্টে আমাদের দরকার না হয় আমরা কি করব, এই ক্লিক দিব, ক্লিক দিলে এই যে চতুর্দিকে একটা বক্স আসবে, বক্সটার মধ্যে ক্লিক দিয়ে আমরা ডিলিট করে দিলেই পুরো স্মার্ট আর্টটা চলে যাবে। ক্লিয়ার নাকি সমস্যা আছে? সমস্যা আছে? নাই। আচ্ছা, তাহলে আমরা পরেরটায় চলে যাব। স্মার্ট আর্টের পরে হচ্ছে আমাদের চলে আসতেছে হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটার। হেডার অর্থ হচ্ছে উপরে আর ফুটার হচ্ছে নিচে। আমরা হেডার অ্যান্ড ফুটারটা কখন ইউজ করব? যেমন আমাদের একই পেজে যদি বারবার একই কথা লেখা থাকে তাহলে আমরা মূলত হেডার এবং ফুটার ব্যবহার করব। যেমন কি, যেমন আমরা বাংলা, হ্যাঁ, পেড তৈরি করার জন্য আমরা একটা পেড তৈরি করলাম, এখানে লেখা আছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, ওটাই প্রতিটা পেজেই লেখা। তাহলে ওই টাইপের কাজগুলো করতে আমরা যদি ইংলিশ সেকেন্ড পেপার দেখি, বই দেখি, তাহলে দেখি যে প্রতিটা পেজের উপরে লেখা আছে ইংলিশ সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, এইভাবে দেওয়া আছে, তারপরে দেওয়া থাকে হেডার অ্যান্ড ফুটারের মতো। তো আমরা একটা কাজ করে দেখি। প্রথমে চলে যাব হেডারে। হেডারে কোন স্টাইলটা আমরা ইউজ করব সেটা আমরা এখান থেকে চয়েস করব, সিলেক্ট করব। কোন স্টাইল নিতে, অনেকগুলো স্টাইল আছে, আমরা প্রয়োজনে দেখে নিতে পারি আগে এক নজর। আমরা ইউজ করব হচ্ছে এই স্টাইলটা, ক্লিক দিলাম। এখানে আমরা ডেট দিতে পারি, পিক দ্য ডেট। আমরা এখানে ডাউনলোডে ক্লিক করে আজকের 25 তারিখ, 25 তারিখের ডেট দিতে পারি। তারপরে এখানে আমরা এই যে এখানে যে ডকুমেন্টসটা বানিয়েছি তার টাইটেল কি, শিরোনাম কি। সাপোজ আমরা হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের প্রজেক্ট জমা দিচ্ছি, তাহলে এখানে কি লিখতে পারি? হ্যাঁ, এখানে লিখতে পারি ডাচ বাংলা ব্যাংক, ব্যাংকের প্যাড যেহেতু তৈরি করতেছি, ডাচ বাংলা ব্যাংক। ওকে, এবার ইন্টার দিয়ে আমরা কিন্তু চাইলে এখানে আরও লিখতে পারবো, অন্য কিছু লিখতে পারবো, বা এখানে কার্সর নিয়ে আমরা কিন্তু এখানে চাইলে পূর্ণ ঠিকানাটা বা এই ডাচ বাংলা ব্যাংকটা যদি আর একটু বড় করে দিতে চাই, যেভাবে আমরা সাইজ বড় করি, ও আমাদের যে আবার এটা ব্র্যাকেটটা সিলেক্ট করা হয় না, দেখে ওইটা আবার রয়ে গেছে ছোট। এটা কত করেছি? 48। আমরা এটাকেও পুরোটাই 40 করে দিলাম, 40। তাহলে 40 হয়ে গেল। না, এক লাইনে দিই, ভালো হবে, এক লাইনে থাক। এরপরে যদি পূর্ণ ঠিকানাটা আমরা লিখতে চাই, এখানে ইত্যাদি ইত্যাদি ঠিকানা লিখতে পারি। হ্যাঁ, এন্টার দিলে কিন্তু এটা বাড়বে, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার ইত্যাদিতে যা যা লেখা দরকার আমরা লিখে যখন আমরা হেডার এন্ড ফুটার আছে, এই যে চিহ্নটা দেখে বোঝা যাচ্ছে যে আমরা এখন হেডারের মধ্যে আছি। তো এখন হেডার থেকে বের হবো কিভাবে? হেডারে যখন আমরা ঢুকেছি, ফুটার কিন্তু অটোমেটিক আসছে, মানে পেজের নিচের অংশটা। এখন যদি আমরা মনে করি, অনেক সময় কিন্তু আমরা এরকম খেয়াল করি প্যাডে যে মোবাইল নাম্বারটা বা ইমেল নাম্বারটা শুধু নিচে দেওয়া, আর বাকি কোম্পানির নাম, প্রতিষ্ঠানের নাম ইত্যাদি ইত্যাদি উপরে দেওয়া, ওইভাবে কিন্তু আমরা দিতে পারি। ধরলাম আমার মোবাইল নাম্বারটা নিচে দিয়ে দিব, মোবাইল নাম্বারটা নিচে দিয়ে দিব, কথার কথা দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটা আমরা একটু বড় করে দিব, একটু কালার করব, বোল্ড করব, ফন্টের স্টাইলটা একটু পরিবর্তন করব, পাশে লিখে দিব যে ফোন লিখে দিয়ে দিব। তাহলে হেডার এবং ফুটারের মধ্যে আমাদের প্রয়োজন মতো যেভাবে সাজানো দরকার, যেভাবে ডিজাইন করা দরকার, যা যা লেখা দরকার আমরা লিখে আমরা হেডার এন্ড ফুটার থেকে বের হয়ে আসব। তো হেডার এন্ড ফুটার থেকে বের হয়ে আসতে হয় কিভাবে? পেজের উপরে যদি আমরা ডাবল ক্লিক করি, ওই যে মাঝখানে, তাহলে আমরা হেডার এন্ড ফুটার থেকে বের হয়ে যাব। ডাবল ক্লিক করলাম, যখন আমরা হেডার এন্ড ফুটার থেকে বের হয়ে গিয়েছি তখন এই লেখাগুলো কিন্তু একটু অস্পষ্ট হয়ে গেল। অস্পষ্ট হয়ে গেছে না? একটু কালারটা কেন জানি কেমন হলো, হালকা হয়ে গেল, এরকম মনে হচ্ছে না? তো এটা কিন্তু প্রিন্ট দিলে আবার ঠিকই আসবে। যখন আমরা এটাকে প্রিন্ট আউট করব তখন আবার এটা ক্লিয়ারভাবে বের হবে।
এখন আমরা মূল যে কাজটা দেখাতে চাচ্ছিলাম যে হেডারের ফুডারের মূলত কাজটা কি, এই লেখাটা তো আমরা নর্মালিও লিখতে পারতাম। তো হেডার অ্যান্ড ফুডারে লেখাতে আমাদের কি সুবিধা হলো? সুবিধাটা হয়েছে, এটা আমরা কয় নম্বর পাতায় লিখেছি? 1 নম্বর পাতায়। এখন আমরা 2 নম্বর পাতায় কিভাবে যাব? কন্ট্রোল, শুধু কন্ট্রোল ইন্টার দিলেই চলে যেত। তাহলে এই যে আমরা 2 নম্বর পাতায় চলে আসছি। এখন কিন্তু এই যে 2 নম্বর পাতায় কিন্তু আমরা এগুলো লিখছিলাম না, লিখেছিলাম। তাহলে আসলো কোত্থেকে? হেডার অ্যান্ড ফুডার লেখার কারণে চলে আসছে। তাহলে হেডার অ্যান্ড ফুডার লেখার কারণে আমি এই সুবিধাটুকু পেয়ে গেলাম। তাহলে হেডার অ্যান্ড ফুডারের কাজই এটা। এখন আমি যদি 100টা পেজ প্রিন্ট আউট করি, তাহলে দেখব প্রত্যেকটা পেজের উপরে প্রতিষ্ঠানের নাম, ডেট এবং ঠিকানা, মোবাইল নাম্বার নিচে সহ পুরোটাই চলে আসবে। তাহলে আমার সময়টা বেঁচে গেল এবং অল্প সময়ের মধ্যে আমি অনেক কাজ কিন্তু করতে পারলাম। আর এই হেডার অ্যান্ড ফুডারে যদি না করতাম, তাহলে কিন্তু আমাকে এটা কপি করে পেস্ট করতে হতো প্রতিটা পাতায়। হয়তো কোনো পাতায় বাদও পড়ে যেতে পারতো। 100টা পাতা বের করছি, দেখা যায় 2টা পাতায় নাই, মিস্টেক হয়ে গেছে। আবার দেখা গেল উপরে নিচে সরে যেতে পারে, লেখার সাইজ ছোট বড় হয়ে যেতে পারে, কালার কম্বিনেশন এলোমেলো হয়ে যেতে পারে, কোনো না কোনো মিস্টেক হয়েই যেতে পারে। কিন্তু হেডার অ্যান্ড ফুডার যেটা আমরা ইউজ করেছি, এটা কিন্তু কোনো ধরনের কোনো মিস্টেক নেই। এখানে যা আছে 2 নম্বর পাতায় সেম, কোনো পরিবর্তন নাই। এখন যদি মনে করো যে না, একটা জায়গায় তো আমাদের পরিবর্তন করা দরকার, 100টা পেজে যাইছে গেল, ভুল হয়েছে। কি ভুল হয়েছে? ধরো এখানে ঠিকানাটাই ভুল হয়েছে। এখন আমি ঠিকানাটা কিভাবে পরিবর্তন করব? করার জন্য আমরা আবার হেডার অ্যান্ড ফুডারে চলে যাব। ডাবল ক্লিক করলাম, হেডার অ্যান্ড ফুডারে কিন্তু আমরা আবার প্রবেশ করেছি। প্রবেশ করে এই যে আমাদের ঠিকানাটা যে ভুল হয়েছে, আমরা ঠিকানাটা আবার নতুন করে লিখে দিলাম। মনে করো লিখে দিয়ে এখন তুমি হেডার অ্যান্ড ফুডার থেকে বের হও। এই যে ক্লোজ হেডার অ্যান্ড ফুডার, বের হয়ে গেলাম। এখান থেকে বের হনো যায়, অথবা পেজের উপর ডাবল ক্লিক করলেও বের হয়ে যাবে। এই যে আমি একটা পেজে পরিবর্তনটা করলাম, কিন্তু কয় নম্বর পাতায়? এখন গিয়ে দেখো অন্যান্য পাতায় গিয়ে দেখো চেঞ্জ হয়েছে কিনা। অটোমেটিক কিন্তু কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। তুমি যে কোনো একটা পরিবর্তন করবা পেজে, অন্যান্য যতগুলো পেজ থাকবে সবগুলো পেজে পরিবর্তনটা হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে হেডার অ্যান্ড ফুডারের কাজ। এরপর আমরা যদি হেডার অ্যান্ড ফুডার বাদ দিয়ে দিতে চাই, মনে করো হেডার অ্যান্ড ফুডার লাগবে না, ডিলিট করে দিব। কিভাবে করব? এক্ষেত্রে আমরা চলে যাব, আবার ডাবল ক্লিক করব, এটাতে হেডার অ্যান্ড ফুডার থেকে বের হয়ে যাওয়া। আমরা সমস্ত তথ্য এখান থেকে কি করে দিব? ডিলিট করে দিব। উপর থেকেও ডিলিট, নিচে থেকেও। এখন বেড়ে যাও, এক পেজে থেকে মুছার সাথে সাথে সবগুলো পেজেই অটোমেটিক মুছে গেল। এরপর আমরা চলে আসি আজকের ক্লাসে লাস্ট হচ্ছে পেজে নাম্বার দেওয়া। কিভাবে পেজে নাম্বার দিতে হয়? আমরা তো মূলত দেখি যে এক পেজের অধিক হলেই পেজ নাম্বারটা দিতে হয়। যদি 10টা পেজ হয়, অবশ্যই পেজ নাম্বার ওখানে ব্যবহার করা দরকার। কেন ব্যবহার করা দরকার? কারণ হচ্ছে তুমি যখন 10টা পেজ প্রিন্ট আউট করবা, 1 2 3 4 এভাবে 10টা পেজ বের হয়ে যাবে, তখন কিন্তু তোমার এই পেজগুলো এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আগে কোনটা পরে কোনটা, পিন আপ মার্কসও দেখা গেল 10 নম্বর পাতা 8 নম্বরে ঢুকে গেছে, 8 নম্বরটা 7 নম্বরে চলে গেছে। তখন তুমি তোমার পড়ালেখা খুঁজে পাইতেছো না, বা শিটগুলো ঠিকমতো মিলাইতে পারতেছো না। যারে দিছো সেও বুঝতেছে না, কি এই পেজের পরে এই পেজ লেখা তো মিলে না, কথা তো মিলে না, বাক্যগুলো তো মিলতেছে না। তাহলে এই ঝামেলা যাতে না হয়, তখন তোমার এটা মিলানোর জন্য কি করতে হবে? পেজ নাম্বার দিয়ে দিতে হবে। যখন তুমি পেজ নাম্বার দিয়ে দিয়ে একের পর এক সেটিং করবা, দেখবা যে তুমি একটা ছোট বাচ্চাকে দিয়ে দিলেও সেও এটাকে সেটিং করতে পারবে। পেজ নাম্বার দেখে দেখে সেট করে ফেলতে পারবে যে কোনটার পরে কোনটা আমরা স্টাফটা মেরে দেই। তাহলে পেজ নাম্বারটা ব্যবহার করার এই একটা গুরুত্ব। আরেকটা গুরুত্ব আছে পেজ নাম্বার দেওয়ার, বলো তো কি সেটা? ধরো তুমি মোটা একটা বই পড়তেছো, 500 পাতার একটা বই। এখন তুমি সব বই তো পুরাটা পড়বা না, তুমি কোন একটা অধ্যায় পড়বা। ধরো যে কথার কথা রচনা আছে, অনেকগুলো রচনা, তুমি মনে করো যে এই রচনাটা পড়বা। কি বলে? শীতকাল। কি রচনা? এখন শীতকাল তো তুমি খুঁজে পাইবা না। কয় নম্বর পাতায় তোমার শীতকাল আছে? তুমি কি করবা? সূচিপত্রটা আগে দেখবা, সবার আগে যে সূচিপত্র দেখি, সূচিপত্র দেখলে আমি জায়গা মতো তাড়াতাড়ি যাইতে পারবো। তাহলে সূচিপত্রের মধ্যে লেখা আছে যে শীতকাল, পেজ নাম্বার 448। তখন তুমি কি করো? ওই যে দ্রুত 448 পাতায় কিন্তু তুমি টপ করে যা দেখবা যে ওখানে শীতকাল পেয়ে গেছো। তুমি কিন্তু একটা 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 করে পাতা উল্টায় 448টা পাতা তুমি উল্টাইবা না, ডাইরেক্ট যায় তুমি শীতকাল
পাই যাবে। এখন যদি তোমার ওখানে পেজ নাম্বারটা যদি দেওয়া না থাকতো, তাহলে তোমার শীতকাল খুঁজে বের করতে তো জীবন যেত না। তাইলে ওই ক্ষেত্রে তোমার পেজ নাম্বারটা দেওয়াটা বাধ্যতামূলক, তোমাকে দিতেই হবে, নাহলে স্টুডেন্টরা খুঁজে পাবে না। তাইলে ও ক্ষেত্রে আমরা পেজ নাম্বার ইউজ করতে পারি। তো পেজ নাম্বারটা কিভাবে ইউজ করি, তোমরা দেখছো বইপত্র পড়ার সময় যে পেজ নাম্বারটা মূলত কোন দিকে থাকে, পেজের উপরে অথবা নিচে। এখন এটা মাঝখানেও থাকতে পারে পেজ নাম্বারটা, ডানেও থাকতে পারে, বামেও কিন্তু মূলত থাকে না। বামে মূলত থাকে না, কেন থাকে না বলতে পারো বামে? কারণ হচ্ছে এই যে বামে থাকবে না কেন, কারণ বামের দিক দিয়ে কিন্তু বইটা বাইন্ডিং হয় বা স্পাইলিং হয়, এই যে ছিদ্র করে, এই যে এরকম এই যে বাইন্ডিং হয়, তখন এই বামে যদি তুমি পেজ নাম্বার দাও তাহলে তোমার পেজ নাম্বারটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তুমি যখন ওই যে স্পাইলিং বাইন্ডিং দিয়ে অনেকগুলো শিট হয়েছে বাইন্ডিং করে হলো, এই দেখা যাচ্ছে ছিদ্র হয়ে গেছে, তোমার পেজ নাম্বারই নাই। তাহলে এইদিকে রিস্ক, বাম দিকে কোনো রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। তুমি এটা বাইন্ডিং করতে পারো, সেলাই করতে পারো, কত কিছু করতে পারো, বা ওই যে অফিসিয়াল ফাইলে পাঞ্চ করে লাগায় রাখতে পারো। তাহলে এক্ষেত্রে আমরা পেজ নাম্বারটা দিব হয় মাঝে, আর না হলে ডান দিকে। তুমি বামে কিন্তু দিতে পারবা, এটা তোমার কোনো ব্যাপার না, কিন্তু দেওয়া দরকার নাই, আমার রিক্সে দেওয়া দরকার কি, যেহেতু মাঝে দিলেও চলবে ডানে দিলেও চলবে, তবে বেশিরভাগ সময় তুমি ডানেই পাও। তাহলে আমরা চলো দেখি কিভাবে দিতে হবে। পেজ নাম্বারে যাব আমরা প্রথমে, যাওয়ার পরে এইখানে দেখো টপ অফ পেজ মানে পেজের উপরে, আর এটা হচ্ছে বটম অফ পেজ, এটা হচ্ছে পেজের নিচে। তাহলে কোন দিকে দিতে চাই আমরা, টপে দিতে চাই। টপের এটা দেখো কোন দিকে, বামে, আমরা তো বামে দিব না, হয় মাঝখানে দিবে, যেটা মাঝখানে, অথবা ডানে। এখন দেখো এই যে তিনটা কিন্তু নরমাল স্টাইল, আর এইগুলোর মধ্যে আবার ওই যে লেখা অন, আবার পাশে লেখা পেজ, অন পেজ, আবার লেখা পাশে ওয়ান, এই স্টাইল দিতে পারো। আবার দিতে পারো যে অন অফ অন, তাহলে এইভাবে এই স্টাইলে দিতে পারো। আবার এই যে ডিজাইনওয়ালা দিতে পারো, এদিকে একটা দাগ এদিকে একটা দাগ, মাঝখানে ব্র্যাকেট দিয়ে আটকানো পেজ নাম্বারটা। তারপরে এই যে আরো অনেক ডিজাইন আছে, এগুলো দেখতে পারো, এখান থেকে তুমি দেখে তোমার যেটা ভালো লাগে সেটা তুমি দিতে পারো। তো আমরা এই মুহূর্তে মনে করো এটা ইউজ করলাম, কথার কথা ডান দিকে ইউজ করলাম, এই যে একটা দাগ পেজ, একটা দাগ দিয়ে 2, এই যে হয়ে গেল পেজ নাম্বার। এখন দেখো আমি যখন প্রথম একটা পেজে পেজ নাম্বার দিব, বের হয়ে আসি ডাবল ক্লিক করে, এটা হচ্ছে পেজ 1, এটা হচ্ছে পেজ 2। এখন আমি যখন কন্ট্রোল ইন্টার দিয়ে পেজ 3 তে যাচ্ছি, দেখো পেজ 3 4 5 6 7 8 9 10, এই যে অটোমেটিক কিন্তু এই যে যেখানে পেজ 12 অটোমেটিক কন্ট্রোল ইন্টার দিলে যে পেজ 13 14 15, এভাবে পেজ নাম্বারটা কিন্তু অটোমেটিক সেট হয়ে গেছে। দেখো একবার সেট করে দিলেই অটোমেটিক ওই ফাইলে, যে ফাইলটা তুমি এখানে করছো, এই ফাইলের পুরোটা জায়গায় পেজ নাম্বারটা চলে আসবে। এখন মনে করো তুমি দিছো ডাইনে, এখন তোমার কাস্টমার বলতেছে না এখানে দিয়েন না, এটা মাঝখানে দেন, তাহলে চেঞ্জ করতে পারবো না। কিভাবে বলো, আগের মতোই সেম ইনসার্টে যাব, পেজ নাম্বারে যাব, টপ আপ পজে গিয়ে যে ও এটা চাচ্ছে না, ও ডান দিকে চাচ্ছে না, ও বলতেছে মাঝখানে দিতে, তো আমরা মাঝখানে দিয়ে দিব, কোনো ব্যাপার না। এই যে মাঝখানে আবার এই স্টাইল আছে, মাঝখানে কিন্তু আবার ওই স্টাইলটা নাই, খেয়াল করছো, এটা ডানে আছে বামে আছে কিন্তু মাঝে নাই। তাহলে এই স্টাইল, তাহলে ওনারা বলতো যে এই স্টাইল আর পাইবেন না যদি এটা মাঝখানে দিতে চান, তাহলে কোন স্টাইল পাবো, যে এই যে এরকম দিতে পারেন, এরকম দিতে পারেন, এরকম দিতে পারেন, এরকম দিতে পারেন। ডাবল ক্লিক করে বের হয়ে গেলাম, এখন আপনার স্টাইলটা এটা। তাহলে এখন আর কিন্তু ডানে নাই, এটা অটোমেটিক মাঝখানে চলে আসছে। ওটা আবার আলাদা করে তোমার মোছার দরকার নেই, ওটা ঠিক হয়েই ও জায়গা মতো বসে যাবে। তো আবার যদি এখন যদি মনে করো যে না তোমার পেজ নাম্বার দরকারই নেই, পেজ নাম্বার দিবা না, তাহলে কি করবো, উঠাইবে কেমনে, ইনসার্টে যাবা, পেজ নাম্বারে যাবা, রিমুভ পেজ নাম্বার, পেজ নাম্বার আমার দরকার নেই, ক্লিক দিব, এই দেখো না এখন আর কোনো পেজ নাম্বার এখানে নাই। তো এই ছিল আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা কি কি করলাম, স্মার্ট আর্ট শ্রেণীবিন্যাসের কাজ করলাম, তারপর হচ্ছে হেডার এন্ড ফুডার। হেডার এন্ড ফুডারের কাজ কি, হেডার এন্ড ফুডারের কাজ হচ্ছে যে আমি একটা পেজের মধ্যে একবারই লিখে দিব, পেজের উপরে অথবা নিচে, ওই লেখাটা অন্যান্য সবগুলো পেজে ডুপ্লিকেট হয়ে চলে যাবে। এই সুবিধাটুকু পাওয়ার জন্য আমরা হেডার এন্ড ফুডার ইউজ করব। আরেকটা ব্যবহার করতে হচ্ছে পেজ নাম্বার। এক পৃষ্ঠার অধিক যখন আমরা কম্পিউটার থেকে বের করব, প্রিন্ট আউট করব, তখনই আমরা পেজ নাম্বারটা অবশ্যই ইউজ করে দিব। কাস্টমার দিতে বলুক আর না বলুক, যেহেতু আমি কম্পিউটারে কাজ করছি, এটা আমার দায়িত্ব, আমার পেজ নাম্বারটা দিয়ে দিতে হবে। তাহলে পেজ নাম্বারটা আমি আমার মতো করে দিয়ে দিব, দিয়ে তারপর আমরা কাজটা শেষ করব। তো এই ছিল আজকের ক্লাস।
আজকের ক্লাসটা বুঝতে কি কোনো অসুবিধা আছে? যেহেতু লাইভ ক্লাস, আমাদের সঙ্গে স্টুডেন্ট যুক্ত আছেন, তো যেহেতু ওদের কোনো সমস্যা নেই, তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। আবারও নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জেড টিভি অনলাইনের সাথেই থাকুন।